সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে, এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার। আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বের মতো আমাদের এ পর্বেও কিন্তু একজন অতিথি উপস্থিত আছেন। তিনি হচ্ছেন সাব্বির আহমেদ। তিনি পেশায় একজন অ্যাক্টর এবং মডেল। আজকে আমরা সাব্বির আহমেদের জানা অজানা সকল তথ্য জানব। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। সাব্বির আহমেদ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো খুব ভালো আছি। এবং কি নিয়ে ব্যস্ততা চলছে? বেসিক্যালি আমি যেহেতু এখন বর্তমানে একজন মিডিয়া পারসন, সো আমার শুটিং নিয়ে ব্যস্ত আছি। যেহেতু সামনে এখন কোরবানি ঈদ, কোরবানি ঈদে বেশ কিছু নাটক আসছে, অলরেডি শুট হচ্ছে। গতকালকে শুট ছিল, আজকে ওয়েদার খারাপ, এই জন্য আজকে শুট ক্যান্সেল হয়েছে। আজকে শুট ছিল বিকেল পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে? ক্যারিয়ারের শুরুটা এটা একটা অনেক বড় ইতিহাস। আমি যদি শর্ট করে বলতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম। আমি 2012-তে ঢাকায় আসছি এবং ফ্যামিলির সাপোর্ট ব্যতীত নিজের ইচ্ছায় নিজের চাওয়াতেই আসছি, এবং তখন টার্গেট ছিল আমি ক্রিকেটার হব, এবং সেই লক্ষ্যেই আমার মূলত ঢাকায় আসা। এবং তখন এবং এখন আমি এই দুইটার সময় মিলে আমি মানে নন স্টপ ধানমন্ডিতে আছি। কত বছর হলো? প্রায় 13 বছর প্লাস হয়ে যাচ্ছে, অলমোস্ট সেটাকে বলা যায় 1 যুগ প্লাস। তো এই লং টাইম সময় যাবত আমার ধানমন্ডিতেই থাকা। তো ক্রিকেটার হতে আসার পর দেন ওইখান থেকে দেখলাম অনেক মানুষ আমাকে নক করে বা বলে যে ভাই আপনার হাইট ভালো, লুকিং ভালো, আপনি কি নাটকে কাজ করবেন নাকি বা বিজ্ঞাপনে কাজ করবেন নাকি। তো এরকম হতে হতে দেন পর একটা সময় মনে হয়েছে যে না, আসলে যত অপশন আসে, হাইট ভালো, লুকিং ভালো। এখন যেহেতু একটু কালো হয়ে গেছে রোদে খেলতে খেলতে। দর্শক, সাব্বির কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না, তাহলে আগে আরো ফর্সা ছিল। না, এটা সত্যি, আমি আগে আসলে অনেক সুন্দর ছিলাম, বাট এখন কালো হয়ে গিয়েছি। তো পরে এরকম অপশন আসতে আসতে দেন একটা সময় আমি একটা টেলিফিল্ম করেছিলাম ডেঞ্জার জোন নামে, সেটা বিজয় টিভিতে অন এয়ার হয়েছিল। দেন ওইখান থেকে আমার আসলে যাত্রা শুরু। পয়েন্টটা ওইটাই ছিল, বিজয় টিভির নাটকটা নাকি? না, টার্নিং পয়েন্ট ওইটা না, টার্নিং পয়েন্ট আরো পরে আরো অনেকগুলো কাজ করা হয়েছিল। তুমি এই যে আসলে অভিনয়, মডেলিং এ, এবং তুমি একজন দক্ষ ক্রিকেটারও, তো এই বিষয়গুলো আসলে অনুপ্রেরণা কে দিয়েছিল? পারিবারিক সাপোর্ট ছিল নাকি? সত্যি বলতে আমার ফ্যামিলির কোনো সাপোর্টই ছিল না। আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ফ্যামিলি থেকে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে আমি যদি এ প্লাস অথবা ন্যূনতম 4 গ্রেডও পাই, মানে এ গ্রেডও পাই, সেক্ষেত্রে আমাকে ঢাকায় আসার জন্য ওরা অনুমতি দিবে। ওই সুযোগটা কাজে লাগিয়ে দেন আমি ঢাকায় আসা। সবগুলো করেছে? হ্যাঁ, সবকিছু নিজের ইচ্ছা, নিজের চেষ্টাই করা। আমার পিছনে কোনো অনুপ্রেরণা নাই, সত্যি কথা বলে দিলাম। মানে নিজের অনুপ্রেরণা, ইচ্ছা ছিল, তাই আজ এখন পর্যন্ত এতটুকু আসতে পেরেছি। সামনে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। আমরা কিন্তু সাব্বিরের কাছ থেকে একটা মানে দারুণ অনুপ্রেরণা আমরাই পেলাম, যে কারোর যদি অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ না থাকে, মন ছোট করার কিছুই নেই। সাব্বির তার জ্বলন্ত প্রমাণ, সে কিন্তু নিজেই নিজের অনুপ্রেরণা। তা আমরা নিজেরাই কিন্তু নিজের আত্মবিশ্বাস দিয়েই কিন্তু এগিয়ে যেতে পারি। এই ব্যাপারে আমি বলতে চাই যে একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি ইচ্ছা থাকে, যে আপনার যদি মন থেকে কোনো কিছু করার ইচ্ছা থাকে, যে আমি এরকম হতে চাই বা আমি ওইরকম হতে চাই, আপনার যেইটা ইচ্ছা হয়, যেটা করার মন থেকে চান, সেটা আমি বিশ্বাস করি মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব। এবং উদাহরণ আমি অবশ্যই জলজান্ত উদাহরণ আমাদের সামনেই আছে। দর্শক, আপনারা যে যেই কাজে পারদর্শী, যেটা করতে ইচ্ছা করে, সেইটার পেছনে আপনারা অবশ্যই সময় দিবেন, নিজেকে স্কিলড করুন, তাহলে আজ সাব্বিরের মতো এই পজিশনে আপনারা আসতে পারবেন। এই যে জার্নিটা, এই জার্নির মধ্যে তোমার সবচেয়ে ভালো যে ইয়েটা, যেমন ভক্ত তো অনেক আছে না, তেমন কোনো কি ঘটনা আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে? এরকম অনেক ঘটনা আছে, এর মধ্যে এই মুহূর্তে প্রথমে মনে পড়ছে একটা ঘটনা। আমি ধানমন্ডিতেই
এটা হচ্ছে দুইটা ঘটনা বলবো। একটা হচ্ছে ধানমন্ডি মানে 32 নাম্বার। সাব্বিরের অনেক ঘটনা, তো সে এখন দুইটা ঘটনা বলবে, যা বোঝা গেল। না, মজার ঘটনা বলতে আমি অবাক হয়ে গেছি, এই জন্য অবাক করা দুইটা ঘটনাই বলবো। সেটা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে আমি জাস্ট হেঁটে যাচ্ছি, এক সিএনজিওয়ালা উনি সিএনজি থেকে বের হয়ে এসে বলছে, ভাই ভাই আমি একটু আগে আপনাকে নাটক দেখছি তো, আপনাকে হঠাৎ দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাকে মনে হয় সরাসরি দেখতেছেন। হ্যাঁ, সরাসরি দেখতেছেন, নাটক না, আসলে সরাসরি দেখতেছেন। পরে বললাম আমাকে একটু চিমটে কাটা দেখেন, ওরা একটা চিমটে কাটলাম, বললাম হ্যাঁ আমি আছি। তারপর ছবি তুললো। এরকম আরেকটা ঘটনা আছে যেটা ধানমন্ডি শঙ্করে, আমি একটা শুট শেষে সন্ধ্যায় আমার একটা সহকর্মী ছিল, ওনাকে বিদায় দেওয়ার জন্য শঙ্কর বাস স্ট্যান্ড আসার পর একজন বলতেছে যে ভাই আমি তো আপনার কাজ দেখি, তো আপনার সাথে একটা ছবি তোলা যাবে? হ্যাঁ শিওর। পরে ছবি তোলা হলো। ওইখানে আরেকটু মজার বিষয় ছিল, এটা না বলি আর কি। ও মানে ওইটা একটু পার্সোনাল, তো এই জন্য সাব্বির জানাবে না। ওইরকম কোনো কিছু না, মানে আমার সহকর্মীটা মেয়ে ছিল তো এই জন্য ওই বিষয়ে বলতে চাচ্ছি না, পারিবারিক কিছু আছে। সমস্যা নেই, অন্য সময় আমরা জেনে নেব দর্শক। তো এই যে মডেলিং থেকে তুমি অভিনয়ে আসলে, তো এই জার্নিটা কেমন ছিল? বেসিক্যালি এটা তো একটু ডিফিকাল্ট, মডেলিংটা একরকম আর অ্যাক্টিংটা একটু ডিফারেন্ট। মডেলিং যে কেউ চাইলে হয়তো চেষ্টা করলে সম্ভব, আর অ্যাক্টিংটা স্কিল ওয়াইজ না থাকলে কোনটা বেশি চ্যালেঞ্জিং? দুটাই চ্যালেঞ্জিং, বাট অ্যাক্টিংটা একটু ডিফিকাল্ট। স্কিল না থাকলে এই সেক্টরে টিকে থাকা যায় না, হবে না। এই জন্য আমি মডেলিং এর চেয়ে অ্যাক্টিংটাকে প্রায়োরিটি বেশি দেই, কারণ এইখানে অ্যাক্টিং না জানলে, মানে ট্যালেন্ট না থাকলে এই সেক্টরে কোনো ভ্যালু নাই। না অবশ্যই, কেউ দাম দিবে না। না। তোমার জীবনের বড় ব্রেক কোনটা ছিল? আমার জীবনে বড় ব্রেক যদি বলি, সেই ক্ষেত্রে অনেকগুলা কাজ আছে। এর মধ্যে উল্লেখ করার মতো বসুন্ধরা আর্টের একটা বিজ্ঞাপন, লুক এট মি ম্যাগাজিনে ছবি আসা, সাফার ডিটারজেন্ট বিজ্ঞাপনে সেই কাজ করা। অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করো। সে অভিজ্ঞতা হচ্ছে, কাস্টিং ডিরেক্টর আছে, উনি পরিচিত, উনি বললো সাব্বির আমি তো রেগুলার বিজ্ঞাপন টিজ্ঞাপনে কাজ করি, তো তুমি কি কাজ করবা নাকি? তো আমি বললাম হ্যাঁ ভাই আমি তো রেগুলার কাজ করি, তো অসুবিধা নাই, আপনি বললেন আমাকে। তো এট ফার্স্ট আমি যেহেতু বসুন্ধরা আর্টের কথা বলেছি, ওইখানে জিয়া ভাই ছিল কাস্টিং ডিরেক্টর, ওই জিয়া ভাই আমাকে ওটাতে কাস্ট করেছিল, ওহি ভাই ছিল, ওনারা দুজন আমাকে কাস্ট করেছিল। তো দেন ওটাতে কাজ হলো। তারপর এরকম আরো অনেক কাজ আছে যেগুলাতে বলার মতো, তবে এই কাজটা হওয়ার পর আমার একটা টার্নিং পয়েন্টের লাইফে আসছে আর কি। আচ্ছা, ওটা ব্যাপক হারে প্রচার হয়েছে টিভিতে এবং রাস্তায় বিলবোর্ডে, তো মোটামুটি পপুলারিটি ওই কাজটা থেকে আমার আসলো আর কি। এই যে তুমি এত কাজ করছো, তো তোমার এই যে পারিবারিক যে ব্যাপার আর এই যে পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, এটার ভারসাম্য কিভাবে তুমি ব্যালেন্স করে চলছো? এটা আসলে একটু ডিফিকাল্ট, বাট আমি ফ্যামিলিকে ফ্যামিলির মতো করে টাইম দিই, আর প্রফেশনটাকে প্রফেশনের মতো টাইম দিই। অনেকে আছে না গোলায় ফেলে, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারে না অনেকে, তো সেই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে ম্যানেজ করছো? সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়, বাট সম্ভব। মানে তুমি ইচ্ছা কি করলে হচ্ছে সম্ভব। সপ্তাহের শিডিউল করে ফেলো, মাসের না বছরের না, মানে কিভাবে করছো? ডে বাই? এটা সচরাচর ডে বাই করা হয়, মাঝে মধ্যে আবার সাপ্তাহিক করা হয়। তো কাজ যখন থাকে কাজের দিকে ফোকাস থাকে, দেন ফোকাস শেষ আবার ফ্যামিলির দিকে ফোকাস, আবার যখন ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম থাকে এদিকে ফোকাস, ফ্যামিলির জন্য অনেক কাজ ছেড়ে দেই। করে নাও যে কিছু তো ছাড় দেয়াই লাগে। হ্যাঁ হ্যাঁ। আর বিশেষ করে যদি সহধর্মিণী মানে একটু বোঝে, হেল্পফুল হয়, তখন কিন্তু সহজ হয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন মুখ্য বিষয়। সহধর্মিণীর সাপোর্ট আছে বলেই পসিবল, এবং সহধর্মিণীর সাপোর্ট না থাকলে এটা আসলে একটা ছেলের পক্ষে করা সম্ভব না। খুবই ডিফিকাল্ট। আচ্ছা, তুমি তো অভিনয় করছো, মডেলিং করছো, তো পরিচালনায় কি আসার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, অলরেডি আমি বেশ কিছু কাজ আমার পরিচালনায় এসেছে এবং সামনেও আসবে, হয়তো ফিউচারে ব্যাপক হারে আসবে, এখন হয়তো দু একটা করা হয়েছে, সামনে ব্যাপক হারে আসার ইচ্ছা আছে। বাহ। বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে আপনার মতামত কি? মানে নতুনদের জন্য সুযোগ কতটা? নতুনদের জন্য আসলে অনেক সুযোগ আছে যদি সে ওইটার জন্য ক্যাপাবল হয়। এখন এই যে আপনি যেমন আমাকে প্রশ্ন করছেন, উপস্থাপনা করছেন, এখানে আপনার জায়গায় তার অন্য কেউ থাকতে পারতো, হোয়াই আপনি
নিশ্চয়ই আপনার মধ্যে এরকম ট্যালেন্ট আছে বলে আপনাকে এখানে এই চেয়ারে বসানো হয়েছে উপস্থাপনা করার জন্য। ঠিক এরকম ভাবে আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি আপনার সেই যোগ্যতা আছে বলে আপনাকে এখানে বসানো হয়েছে। তো যারা নতুন আসবে তাদের ভিতরে যদি ওরকম যোগ্যতা থাকে তাহলে পসিবল, আর যদি যোগ্যতা না থাকে, তো যোগ্যতা অর্জন করার জন্য তো একটু অভিজ্ঞতাও লাগে না? হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা নিজ নিজ ইচ্ছাই করতে হবে, নিজের চেষ্টাই করতে হবে। সেটা হোয়াট এভার, কারো সাহায্য হতে পারে। এগুলো কি ওয়ার্কশপে সে জয়েন হবে না কোনো ইভেন্টে? মানে কিভাবে সে আসবে যদি এই লাইনে আসতে চায়? ওয়ার্কশপ করলে ভালো, বাট আমি কিন্তু আমি জীবনে এখন পর্যন্ত কোনো থিয়েটার করি নাই বা ওয়ার্কশপও করা হয় নাই। যা যা করেছি নিজের রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে করেছি, এবং করে করে আসলে নিজেকে ওইভাবে হ্যাঁ, তৈরি আসলে করেছি। সেটাই করতে করতে হয়ে যায়। তো এই যে তারকা খ্যাতি, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? তারকা খ্যাতি বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ আর তারকাদের মধ্যে ডিফারেন্স এটাই যে একজনকে মানুষ দেখেই রাস্তায় চিনে ফেলবে, ওনার সাথে কথা বলতে চাবে, ছবি তুলতে চাইবে, ওনার সাথে কোথাও যেতে চাবে, ওনার সাথে কিছুটা সময় টাইম স্পেন্ড করতে চাবে। তো তারকা খ্যাতিটা কেউ পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলি নেয়। দেখা গেল তারকা আমরা তাকেই বলি যাকে এক পলক দেখলেই মানুষ চিনে ফেলে বা চেনা যায় বা চেনে। তো এখন অনেক তারকা আছে সেটা উনি মানুষের সাথে ওইভাবে ইজিলি মিশতে পারে না, একটু মুড নিয়ে থাকে। আবার অনেকে আছে ইজিলি মিশতে পারে, মিশে। তো তারকা খ্যাতিটা আসলে ডিপেন্ড করে যার যার ইচ্ছার উপর। এখন সবাই যার যার জায়গা থেকে তারকা, যে আমরা এই সেক্টরে আছি বলে আমাদেরকে তারকা বলা হয়, আবার যারা এই সেক্টরে নাই তাদেরকে তারকা বলা হয় না, বিষয়টা এরকম না। সবাই সবাই যার যার জায়গায় তারকা, সবাই যার যার প্রফেশনে তারকা। মানে সবাই নিজের রাজ্যে রাজা, একটা বলে না, আমি আমার জায়গায় বেস্ট, সেটাই সেরাটাই আসলে আমরা দেওয়ার চেষ্টা করি। সেটাই। তো কাজের এমন কোনো মুহূর্ত আছে যে মানে যে জায়গাটায় আসলে অনুপ্রাণিত হও তুমি বা হয়েছিলে এরকম? হ্যাঁ, এরকম আছে। একটা কাজ যখন ভালো হয় তখন ডিরেক্টর, প্রোডিউসার বা কো আর্টিস্ট সবাই বলে প্রশংসা করে। হ্যাঁ যে কাজটা ভালো হয়েছে, অ্যাক্টিং আগের চেয়ে আরো ভালো হয়েছে, তো সামনে আরো অ্যাক্টিং ভালো করতে হবে। যেমন রমজান ঈদে 7 পর্ব একটা ধারাবাহিক নাটক গেল আমার, ওটা খুবই ভালো ছিল। তো ওইখানে অ্যাক্টিং দেখে সবাই বলেছে যে অনেক ইমপ্রুভ হয়েছে, তবে সামনে আরো ইমপ্রুভ করতে হবে, কারণ এখন যুগ অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। এখানে হাজার হাজার মানুষ প্রতিযোগিতায় নেমে গেছে, আমার মতো এরকম আরো অসংখ্য মানুষ এই সেক্টরে আসছে বা আগে থেকে আছে। তো ফাইট দিয়ে উপরে যেতে হলে অবশ্যই ওরকম ট্যালেন্ট আনতে হবে এবং আরো স্কিল তৈরি করতে হবে। অবশ্যই। দর্শক, জানার কোনো শেষ নেই, শেখার কিন্তু কোনো শেষ নেই। আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, প্রতিনিয়তই কিন্তু নিজেকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এবং এটার কোনো বয়সও নেই। তো আমরা যে প্রফেশনে থাকি না কেন, একটু পড়ালেখা করে আসবো, একটু জেনে বুঝে আসবো, তাহলেই কিন্তু সফলতা আসবে। কোনো বিতর্ক বা কঠিন সময়ের মুখোমুখি হলে তুমি কিভাবে সামলাও সেটা? কোনো বিতর্ক বা কঠিন মুহূর্ত যদি এরকম আসে তখন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি, যদিও আমার আসলে মাথা ঠান্ডা থাকে না, আমি অনেক থাকে না। রাগিলা। হ্যাঁ, এটা আমাকে দেখে কেউ বিশ্বাস করে না বা মনে হয় না। ইভেন যখন কখনো কেউ আমার রাগ দেখেছে, সে সারা জীবন মনে রাখে যে না, ওনার তো অনেক রাগ। এরকম অনেক অভিজ্ঞতা আছে যে এই রাগ দেখার পরে মনে হয়েছে, বলছে ডিরেক্টলি যে আমি না কখনো কল্পনা করিনি যে তোমার এত রাগ। হ্যাঁ, আমার তো আসলেই রাগ। মানে কিন্তু তুমি তো সেটা প্রফেশনাল জায়গায় কি করো, মানে নিজেকে কন্ট্রোল করে ফেলো হ্যাঁ, নাকি ওই সময় দেখিয়ে ফেলো? না, প্রফেশনাল জায়গায় ওটা তো দেখানো যাবে যাবে না, হ্যাঁ। দেখালে ক্যারিয়ারের সেটাই। সমস্যা হবে। না, এখানেই তো এখানে দাঁত কিরমির করে পড়ে থাকি আর কি, নিজেরা কন্ট্রোল এটাই, করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবং তোমার এরকম কন্ট্রোল করাটাই আসলে আমাদের উচিত, যার যার উচিত, প্রফেশনে। অবশ্যই, একটা প্রফেশনে profession থাকলে অনেক ধরনের কথা অনেক হতে পারে, ধরনের কথা বিষয় আসবে। হতে পারে। হ্যাঁ, সে যেমন যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন যে এখানে আপনার কোনো মিস্টেক হতেও পারে, মানুষ মাত্রই ভুল। দেখা গেল যিনি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন উনি হয়তো আপনাকে রাগের মাথায় অনেক কিছু বলতেও পারে, কিন্তু আপনি যদি রাগ করেন তাহলে তো আপনার ওই সমস্যা। যে বলে না, রাগলেন তো হারলেন। হ্যাঁ, আর আপনি যদি নিজেকে এরকম চ্যালেঞ্জ নেন যে উনি আমাকে আমার উপর রাগ করেছে বা আমাকে দুটো কথা শুনিয়েছে, বরঞ্চ ঠিক আছে আমি ওটা একটা আরো আমি ভালো করে প্রমাণ দেব। করে দেখাবো, আরো ভালো কাজ দিয়ে দেখাবো। আমি এরকম ভাবেই দেখি। আউটপুটটা ভালোবাসি, মানে তুমি এটাই করো। হ্যাঁ, আমি এটাই দেখি, আমাকে কেউ কিছু বলে আমি শুনি, মনোযোগ দিয়ে শুনি, এবং আমি নিজে থেকে অনেক সময় জিজ্ঞাসা করি যে আমার নেগেটিভ সাইড দু একটা বলেন বা আমার উইকনেস দু একটা বলেন।
তাহলে বললে আমি বুঝতে পারবো যে আসলে আমার কোন ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে, কোন এখান জায়গাটা থেকে নিয়ে কাজ কিন্তু করতে হবে। শেখার আছে, এখান থেকে তুমি অনেক কিছু ওইখান শেখার থেকে আছে। আরো বেশি ইমপ্রুভ করবা নিজেকে। তো সমালোচক তো দরকার, কি বলো? সমালোচক দরকার। দর্শক, সমালোচকদের কখনো নিজের থেকে আলাদা করবেন না, বরঞ্চ তাদেরকে ধন্যবাদ দিবেন, বলবেন যে আপনারা না থাকলে হয়তো বা আমি জানতামই না যে আমার এই ভুলটা হয়েছে, এবং সেই ভুলটা দেখে কিন্তু আরো নতুন ভাবে আরো ভালোভাবে আপনি শুরু করতে পারবেন। এই জন্য সমালোচক সবসময় আমি বলবো অভিশাপ না, আশীর্বাদ, ঠিক না? কি বলো? সমালোচক সবসময় আশীর্বাদ। আমরা বুঝতেই পারবো না যে আসলে আমাদের কোনটা ভুল হচ্ছে, আর সমালোচনা হলেই কিন্তু আসলে ভালো জিনিসগুলো বেরিয়ে আসে। যেখানে সমালোচনা মনে করতে হবে কিছু একটা হয়েছে, ভালো কিছু একটা। এবার আমার একটা প্রশ্ন, এই যে ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত বা মজার রেসপন্স কোনটা? একবার এমন হয়েছে, আমি ওরকম ভাবে ওনার সাথে আমার জীবনে কোনোদিন মানে দেখা হয় নাই, মানে ভিডিও কলেও কথা হয় নাই, শুধু মেসেঞ্জারে মাঝে মধ্যে হাই হ্যালো হতো, হয়তো দুই একবার হয়তো অডিও কলে কথা হয়েছিল। সে হঠাৎ করে আমার অ্যাড্রেসটা চাইছিল, আমি ভাবছি হয়তো কোনো কারণে হতে পারে ঢাকায় আসবে, হয়তো এরকম কোনো রিজন হতে পারে। তো দেখলাম এসএ পরিবহনে আমার জন্য শার্ট, তারপর হচ্ছে ঘড়ি, আরো কিছু জিনিস আমাকে গিফট পাঠিয়েছিল। তো এটা আসলে আমি অবাক হয়েছি যে মানুষটার সাথে আমার কোনো এরকম গুড রিলেশনশিপ নাই, মানে চিনে জানে না, জাস্ট দেখেছে, হ্যাঁ, বা কোনো প্রেম ভালোবাসা নেই, যেহেতু মেয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা সম্পর্ক থাকলে তো কেউ গিফট পাঠায়। আর আমরা সচরাচর শুনেছি বা জানি যেটা হচ্ছে ছেলেরা গিফট করে, মেয়েরা সহজে করতে চায় না বা করে না। এখানে উল্টা হয়েছে যে একটা মেয়ে আমাকে গিফট পাঠিয়েছে, তাও মোটামুটি আর অনেক কিছু ছিল, ডায়েরিও ছিল, মানে আর অনেক কিছু ছিল। আর সে আসলে পুরো মার্কেটটাই দিতে চেয়েছিল, কিন্তু এসে পরিবহনে সেটা আটেনি, তাই তো? হ্যাঁ, ওরকমটাই বলা যায়। এরকমই মানে অনেকটা। এরপরে কি তার সাথে যোগাযোগ আছে? এরপরে আর কয়েকবার কথা হয়েছিল, বাট ওইরকম ভাবে মানে সেভাবে আর কোনো কথা হয় না। এখন সে দুনিয়াতে আছে কিনা সেটাও জানি না। তাই নাকি? ইভেন তার নামটা এখন মনে নেই, সত্যি কথা। আচ্ছা, এটা কত বছর আগে? যে যিনি আমাকে দিয়েছে, যদি এটা শুনে থাকেন আমি সরি, আসলে এরকম অনেক ঘটনাই আমাদের লাইফে ঘটে, আসলে সবকিছু মনে রাখাটা তো সম্ভব না, কারণ তোমাদের তো অনেক মানুষের সাথে কাজ করতে হয়। এটা কবে ঘটনা, এটা মিনিমাম 3-4 বছর আগের ঘটনা, মিনিমাম। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। এখানে হচ্ছে খুব শর্টে উত্তরগুলো দিতে হবে, মানে টাইম ওয়েস্ট করা যাবে না। একদম। মডেলিং না অভিনয়? অভিনয়। পছন্দের সহ অভিনেত্রী কে? অনেকে আছে, এই মুহূর্তে নাম বলা যাবে না, বললে চাকরি থাকবে না। চাকরি থাকবে, বাট একজনের নাম বলে আরেকজন রাগ করবে, আমি কারো নাম বলবো না। ওইটাই তো, সবাই আমার সেটাই। আচ্ছা ঠিক আছে, তার মানে সে কিন্তু ভালোই উত্তর দিল, সবাইকে ব্যালেন্স করে চললো। হ্যাঁ, ব্যালেন্স করে চলতে। সাব্বিরের কাছ থেকে আমরা ব্যালেন্স করাটা শিখছি। আপনার সিক্রেট ট্যালেন্ট কি? সিক্রেট ট্যালেন্ট হচ্ছে আমি ভালো রান্না করতে পারি। তাই? হ্যাঁ। দর্শক চলুন আমরা চলে যাই সাব্বিরের বাসায়। হ্যাঁ, এনি টাইম ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, আমি দর্শকদের নিয়ে কিন্তু চলে যাব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। নাহারের থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, শেষ দেখা সিনেমা কোনটা? শেষ দেখা সিনেমা হচ্ছে সিয়াম ভাইয়ের যে সিনেমাটা গেল, এটা দেখা হয়েছে আর কি। আচ্ছা, যদি সুপার হিরো হতে পারতেন কে হতেন? আচ্ছা, আগের প্রশ্নটার আনসার আমি নামটা বলে দিই, যেহেতু অনেক সিনেমাই গেল, জঙ্গলি সিনেমাটা আর কি। আচ্ছা আচ্ছা। আর এখন নেক্সট প্রশ্ন কি ছিল? যদি সুপার হিরো হতে পারতে তাহলে কে হতে, মানে কার মতো হতে আর কি? সুপার হিরো হলে কার মতো হতাম? আমি আমার মতোই হতাম। তাই না? আমি আসলে কারোর মতো হতে চাই না, আমি আমার মতো। আমি এখন পর্যন্ত কাউকে ফলো করি না, আমি আমার মতো করে চলি। বাহ, দারুণ। একটা শব্দে নিজেকে প্রকাশ করুন। ভালো মানুষ। বাহ, চমৎকার। মন ভালো আর কি। হ্যাঁ, দিন শুরু করা হয় কি দিয়ে? দিন শুরু করা হয় চা খেয়ে। রং চা। ও, রং চা। আসলে তো স্বাস্থ্য সচেতন সে। এখন একটু ফ্যাট হয়ে গেছি। তাই না? আচ্ছা, ফ্যাশনে তোমার অনুপ্রেরণা কে? আমার ওয়াইফ। তাই? ওয়াও, উনি কি করছেন? হাউস ওয়াইফ, বাট ও এগুলাতে একটু এক্সপার্ট, ভালো, তাই জন্য ওর কাছ থেকে মাঝে মাঝে সাজেশন নেই। কোনো গোপন গিল্টি প্লেজার আছে? না, নেই। একটা প্রস্তাব, নাটক না সিনেমা, কোনটা আগে নেবা?
মানে নাটক না সিনেমা? আমাকে ধর কেউ একটা নিতে প্রস্তাব দেয়া হলো, নাটক না সিনেমা, কোনটা আগে? নাটকটা আগে নিব, কারণ সিনেমার বাজার ভালো না, সো নাটকটাই প্রায়োরিটি বেশি। তাই না? নাটকের ভবিষ্যৎ আছে। আচ্ছা, অবসরে কি করা হয়? অবসর টাইম ম্যাক্সিমামটা আমি গান শুনি, কোনো কাজ করছি, রান্না করছি, আমি গান শুনছি, বা ওয়াশরুমে গোসল করতে গেলাম তখন আমি গান শুনি। এটা এটা একটা সিক্রেট বিষয়, এটা আসলে ম্যাক্সিমাম মানুষ নিজে গান কি গুনগুন গাওয়া করে। হয়? তেমন না। একটা কি আমরা শুনতে পারি? না, আমি তো আসলে এরকম গান গাইতে পারি না, শুনতে পছন্দ করি। আচ্ছা, তো আপনি যদি শোনাতে চান আমি শুনতে পারবো, কোনো অসুবিধা নেই। সরি টু সে, আমি গাইতে না, শুনতে পছন্দ করি, তো এই জন্য। একই, মানে আমরা হচ্ছি শ্রোতা, আচ্ছা, আপনিও আমার মতো? বক্তা না। আচ্ছা, এখন অবসরে আসলে গান তো করা হচ্ছে, শোনা হচ্ছে, ওইটা নিজের মধ্যেই করা হয় গান, বাইরে তো গান করা হচ্ছে না। আমরা সাব্বিরের বাসায় একদিন চলে যাব, যখন অবসর থাকবে আমরা কিন্তু ওর গানগুলো শুনবো। হ্যাঁ, ঠিক না? sure, তুমি sure. রেডি থাকো। আমি অলওয়েজ রেডি আছি। আচ্ছা, ঘুরতে যাওয়া হয় কোথায়? প্রিয় জায়গা কোথায় দেশে? সত্যি বলতে দেশে আমার প্রিয় কোনো জায়গা নেই, আমার দেশের বাইরেই ঘুরতে আচ্ছা, পছন্দ। কোথায়? সেটা ইন্ডিয়া হতে পারে, বা মালয়েশিয়া হতে পারে। হতে পারে কি, মানে তোমার কি? না, আমি ইন্ডিয়াতে এই গত 2-3 মাস ব্যতীত বাকি যত টাইম আমার গেছে মিনিমাম 8 বার যাওয়া হয়েছে গত 1-1.5 বছরে। আচ্ছা, অথচ আমি এখন পর্যন্ত বাংলাদেশের কক্সবাজার যাইনি। তাই? জিজ্ঞেস করেন কেন যাইনি? কেন? একটাই রিজন, সেটা হচ্ছে কক্সবাজারে যাওয়ার যে পরিবেশটা বা ওই ফিল পাই না আমি, সত্যি কথা। কারণ ওইখানে সবকিছু হচ্ছে আনসিকিউরড, প্লাস হচ্ছে অনেক ব্যয়বহুল। ওইখানে আমাদের সিকিউরিটি সেফটি ভালো না, দ্যাটস ওয়াই আসলে না যাওয়াটাই বেটার। তো হয়তো ফিউচারে যাব, ঈদের পর যাওয়ার একটা প্ল্যান আছে ফ্যামিলিকে নিয়ে, যেহেতু কখনো যায় নাই। যেমন অনেকেই বলে যে নিজের দেশ না ঘুরে বাইরে ঘুরে কোনো লাভ আছে। হ্যাঁ, অবশ্যই নিজের দেশকে আগে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে না আমরা বাইরে চিনবো। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আমার পছন্দের জায়গা না থাকলেও আমি অনেক ঘুরি। সেক্ষেত্রে আমি অনেক অনেক জেলা আমার ঘোরা হয়ে গেছে। 64টা জেলা না? না, 64 না হলে 30-40টা জেলা, তো মিনিমাম 40টা হয়ে গেছে। মানে কাজের ক্ষেত্রেও তো যাওয়া হয়, তাই না? কাজের ক্ষেত্রে যাওয়া হয়, বা কোনো কারণে পিকনিকে যাওয়া হয়, কোনো কারণে একটা মিটিং এ যাওয়া হয়, কোনো কারণে কয়েকজন মিলে ঘুরতে যাই, তারপর হচ্ছে আবার ফ্যামিলিকেও নিয়ে যায়, আবার অনেক সময় একাই চলে যাই। আচ্ছা, তুমি যদি এই সাবমিট না হতে তাহলে কি হতো, মানে এখন বর্তমানে যে কাজ করছো? এই সাবি না হলে তো আমি আমার ফ্যামিলির মতো যদি চলতাম বা ওনাদের কথা শুনতাম, আমি এখন হয়তো ইউরোপে থাকতাম, ওইখানে আমার লাইফ সেটেল হয়ে যেত, ওইখানেই থাকতাম। তবে এখন ইচ্ছা আছে আমি ইউরোপে চলে যাব, অলরেডি ভিসা প্রসেসিং হচ্ছে, চলে যাব। বাংলাদেশে থাকার আর ইচ্ছা নাই এখন আর। অনেক ধন্যবাদ আমাদের টক উইথ নাহারে আসার জন্য। তোমার জীবন, তোমার সংগ্রাম, তোমার ছোট ছোট স্বপ্নগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তোমার কেমন লাগলো এখানে এসে? না, এখানে এসে অনেক ভালো লাগলো, আর যেখানে আপনি আছেন তো এখানে ভালো না লাগার কোনো রিজন নেই, কারণ আপনি ভালো লাগার মতো মানুষ এবং আমার পছন্দের একজন মানুষ। পার্সোনালি আপনাকে অনেক ভালো লাগে এবং আপনার প্রোগ্রাম দেখি, এবং এই যে আমরা আজকে যে প্রোগ্রামটা আসলাম, এই প্রোগ্রামের অনেকগুলো এপিসোড আমার দেখা হয়েছে। তো যেহেতু এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি পার্সোনালি এর জন্য আমি কৃতজ্ঞ জানাই আপনাকে, যেহেতু আপনার থ্রুতে আমার এখানে আসা। আর হয়তো ফিউচার ইনশাআল্লাহ আবার কোনো প্রোগ্রামে এরকম ইনভাইট পেলে অবশ্যই আসবো। অবশ্যই আবারও নতুন কোনো আয়োজনে আমরা তোমাকে অবশ্যই ইনভাইট করব। দর্শকের উদ্দেশ্যে কিছু বল। দর্শকদের শুধু আমি এতটুকু বলতে চাই, আপনারা অবশ্যই এই প্রোগ্রামটাকে সাপোর্ট করবেন, এবং এই প্রোগ্রামটা যেন আপনাদেরকে অনেক এন্টারটেইনমেন্ট দিতে পারে। আজকে আমি সামনে অনেক বড় বড় তারকা আসবে, সেটা মিডিয়া পার্সন হতে পারে, রন্ধন শিল্পী হতে পারে, হোয়াটএভার, যে কোনো প্রফেশনাল যে কেউ আসতে পারে, যারা পপুলার ফেস। ওনারা শুধু পপুলার ফেস না, নন পপুলার ফেসগুলোকে ওনারা এখানে ইনভাইট করে আপনাদের সামনে ওনাদের মূল্যবান কিছু কথা শেয়ার করে। তো অবশ্যই আপনারা এই প্রোগ্রামটাকে সাপোর্ট করবেন, যেন ভবিষ্যতে এই প্রোগ্রামটা অনেক বড় হতে পারে এবং আপনাদেরকে যেন অনেক এন্টারটেইনমেন্ট দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। ওকে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।